শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। একটা সুন্দর দিন কাটুক এই প্রত্যাশা নিয়ে কিন্তু আমরা প্রতিদিনই আমাদের আয়োজন শুরু করি। আর সুন্দর মানুষদেরকে নিয়ে আমাদের রাঙা সকাল শুরু হয়, এ কারণেই বোধহয় আমাদের জন্য দিনটা আরও একটু বেশি সুন্দর। আজকে প্রথম ঘন্টায় এমন একজন মানুষ থাকবেন যার জীবন গল্প আমরা শুনবো, তার সফলতার কথা, সংগ্রামের কথা শুনবো। আর দ্বিতীয় ঘন্টায় প্রতিদিনের মতো কিন্তু সঙ্গীত আয়োজন থাকছে। পুরো আয়োজন জুড়েই আপনাদের সাথে থাকছি আমি নন্দিতা, এবং সে সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল। নন্দিতা, তোমাকে শুভ সকাল। কেমন আছো? আমি বেশ ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি সুন্দর মানুষের কথা বলছিলে। সুন্দর মানুষ আমার খুব প্রিয় একটি গান, বিশ্ব সুন্দরী চলচ্চিত্রের, যেটি আজ 11 ডিসেম্বর মুক্তি পাচ্ছে একদম দেশব্যাপী, দেশের সব বড় বড় হলগুলোতে। দর্শক, এবং সেই ছবিটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড, এবং আমাদের সম্প্রচার সহযোগী হিসেবে মাছরাঙা টেলিভিশন রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন একটি ভালো ছবি অপেক্ষা করছে আপনাদের জন্য। আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে বিশ্ব সুন্দরী দেখবেন। ছবিটির কথা এত করে বলছি কারণ এই চলচ্চিত্রের চিত্রগ্রাহক খায়ের খন্দকার আজকে আমাদের রাঙা সকালের অতিথি। দর্শক, চলুন শুরুতেই তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা ভালো আমরা তো আছি, অনেক ভালো আছি। আজকে একটু বেশি ভালো আছি কারণ একটা শুভ দিন আজকে যেহেতু। এবং সুন্দর মানুষের কথা হচ্ছিল। আপনার সম্পর্কেও আপনার সাথে যারা কাজ করেছেন তারা জানেন আপনি একজন সুন্দর মনের মানুষ, এবং আপনার বেশ কিছু ভালো কাজ আমরা পেয়েছি গত 2 দশক ধরে। সেগুলো নিয়ে তো অবশ্যই শুনবো, তবে একদম ছোটবেলা থেকে গল্প শুরু করতে চাই। আপনার জন্ম, বেড়ে ওঠা সবকিছু শুনবো। আমার জন্ম, আমার বেড়ে ওঠা ঢাকার খুব পার্শ্ববর্তী একটা জায়গা, নরসিংদীতে, একটা মফস্বল শহর। আমি বলতে গেলে যে আমি খুব সাধারণ ফ্যামিলিতে আমার বেড়ে ওঠা। আমার পড়াশোনা ওইখানেই। পরবর্তীতে আমি ঢাকায় এসে বাকি পড়াশোনা করার সুযোগ হয়েছে। তো আমার আসলে আমার ছোটোবেলা থেকেই, আমার যেহেতু মফস্বলে আমার বেড়ে ওঠা, ছোটোবেলা থেকে আমার মানুষের সাথে অনেক বেশি মেশার সুযোগ হয়েছে। ছোটোবেলা থেকেই গ্রামে একটা লম্বা সময় আমি কাটিয়েছি। আচ্ছা। আমার নানু বাড়ি কথা যদি বলি, এটাকে একেবারেই গ্রাম। তো যে কারণে গ্রামটাও আমার ছোটোবেলার থেকেই, গ্রাম, মানুষ বৈচিত্র্যতা আমাকে অনেক বেশি টানতো। আর মফস্বল শহরের একটা ব্যাপার তো থাকেই, যে মফস্বল শহরের কোয়ার্টার লাইফ, মানুষের জীবন, এই যে কোলাহল, বিভিন্ন মানুষ, পেশাজীবীর মানুষ, এদেরকে আমি ছোটোবেলার থেকেই দেখে দেখে এক ধরনের আমার খুব এটা কি বলবো, ভেতরে একটা আমার মানুষের প্রতি খুব ইন্টারেস্ট তৈরি হইতো, যে আসলে সবাই তো মানুষ, আসলে সবার মধ্যে মানে তফাৎটা কি বা বৈচিত্র্যটা কোথায় আসলে, যেটা আসলে আমার একটা সময় এসে আমি যখন কাজ করতে শুরু করলাম, আমার যে কাজ করার যে ফিল্ড, এখানে এসে আমাকে খুব কমফোর্ট দিছে। মনে হচ্ছে যে না, এই চরিত্র আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি। আচ্ছা। এই ক্যারেক্টারকে পোর্ট্রেট করার ক্ষেত্রে আমার খুব সাপোর্ট, আমি আমার ইন্টারনাল সাপোর্ট পাইছি। গ্রামে বেড়ে উঠেছেন বলে কি সেটি আপনার কাজের ক্ষেত্রে কোনো সাহায্য করেছে? আমি গ্রামে অ্যাকচুয়ালি বেড়ে উঠি নাই। গ্রামে মানে গ্রামে যে অনেক সময় আমাকে কাটাইতে হয়েছে। আমার ভালো লাগতো গ্রামটা। আমি ছোটবেলা থেকে মানে নদী, অনেক বেশি নদীর পাড়ের মানুষ, নৌকায় চড়া, এগুলো আমার খুব বেশ সময়, এটা আমি পার করছি ওই সময়। প্রকৃতির কাছাকাছি থাকবার মোটামুটি সুযোগ হয়েছে তাহলে বলা যায়। মানে আমি বলবো না যে আমি গ্রামেরই মানুষ, শহরের মানুষও না, একটু আমি আসলে একটু ভ্যারাইটি অফ অনেক ধরনের মানুষের সঙ্গে মেশার সুযোগ হয়েছে। পরিবারে কে কে ছিলেন? বাবা মা, ভাই বোন কতজন ছিলেন? আমার বাবা মা, আমি একাই ভাই, আমার 2 বোন। বাবা কি করতেন? এখন বাবা ওই সময় ছিলেন বিজনেসম্যান ছিলেন আর কি, দেশের বাইরে থাকতেন, লম্বা সময় বাইরে ছিলেন। তো আমার যেটা হয়েছে যে আব্বা দেশের বাইরে ছিলেন, অনেক বেশি জীবন অনেক কিছু এক্সপ্লোর করার সুযোগ পেয়েছেন। তো আমারও এটা আসলে আমি জানি না, এটা সৃষ্টিকর্তা থেকে হয়তো বা আসতে পারে, যে আমিও অনেক বেশি নিজেকে এক্সপ্লোর করা। এক্সপ্লোরেশনের জায়গাগুলো কি কি ছিল, কিভাবে এক্সপ্লোর করেছেন? এটা আসলে খুব সৌভাগ্যের ব্যাপার যে আমি বাংলাদেশের আনাচে কানাচে, একেবারে টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত জায়গার যাওয়ার, মানুষের সাথে মেশার সুযোগ হয়েছে আমার। তো এটা একটা বিরাট ব্যাপার কিন্তু আমি মনে করি। মানুষের অনেক টাকা হইলে হয়তো সে ইউরোপে ঘুরতে যাবে, হ্যাঁ, এখানে যাবে সেখানে যাবে, কিন্তু নিজের দেশকে যে আসলে দেখা, নিজের মানুষকে যে আপন মনে করা, এবং পূর্বপুরুষদের নিয়ে যে মানুষের যে নস্টালজিক ব্যাপার, যে আসলে কেমন ছিলেন ওনারা, ওনাদের ইতিহাস জানা, এটা খুব ইম্পর্টেন্ট আসলে লাইফে।
হ্যাঁ, আমিও সুযোগ পাইলে আমি অনেক দেশের বাইরে যাব, পৃথিবীর সব প্রান্তেই যাব, কিন্তু আসলে নিজের জায়গাটা ওন করতে হয় আসলে আগে। আসলে পুরো দেশটাই তো সুন্দর, এমন রূপসী দেশ আসলে কোথাও খুঁজে পাওয়া যাবে না। তারপর যদি আমার জানতে একটা চাই, কাজও আছে কিন্তু এই নাম। এমন দেশটি কোথাও খুঁজে জি পাবেন না। এমন দেশ, মুস্তাফা মুস্তাফা সরোয়ার ফারুকী ফারুকী। direction ছিল। জি, তারপর যদি জানতে চাই যে কোথায় কোথায় গিয়ে ভালো লেগেছে, দেশের কোন কোন জায়গায়? এইটা হিল ট্র্যাক্স এরিয়া, যেটা বলবো যে সবারই পছন্দের, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, পাহাড়, নদীমাতৃক যদি বলি যে সুনামগঞ্জের দিকে টাঙ্গুয়ার হাওর, তারপরে পদ্মা। পদ্মা তো একটা অদ্ভুত ব্যাপার। পদ্মার শুরু সকাল থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যে বিউটি, জি, এটা অন্য জিনিস। এটা না দেখলে আসলে মানুষ বুঝতে পারবে না, এটার সৌন্দর্যটা ভোগ করতে পারবে না। আসলে আমার যেটা প্রবলেম হয়ে গেছে যে আমি ছোটবেলা থেকে খুব ছিলাম, মানে সিনেমা প্রেমী ছিলাম আর কি, সত্যি কথা যেটা। আমি স্কুল লাইফ যদি বলি, স্কুল লাইফে আমি খুব ভালো, মানে আমাকে সব সবাই পছন্দ করতেন, খুব ভালো স্টুডেন্টও ছিলাম। আচ্ছা, তো ইনফ্যাক্ট আমি ক্লাসের সেকেন্ড বয় ছিলাম, কিন্তু আমি স্কুল পালে আমি অনেক সিনেমা দেখতাম। কিন্তু সিনেমার নায়কদের মতো থাকে না, নায়করা সবসময় ফার্স্ট হয়, আপনি হতেন সেকেন্ড। সেকেন্ড হচ্ছে দেখেই হয়তো তিনি চিত্রগ্রাহক হয়েছেন, ফার্স্ট হলে নায়কই হতেন। তো আপনার যেহেতু বলছিলেন যে আপনি ভালো ছাত্র ছিলেন, ক্লাসে সেকেন্ড হতেন, শুনেছি যে আপনার বন্ধুদের আজকে আপনাকে যেভাবে আমরা দেখছি খুব শান্ত, খুব অমায়িক একজন। স্বল্পভাষী তো মানুষ। ছোটবেলা থেকেই নাকি আপনি আপনার বন্ধুদের সাথে এরকম শান্ত স্বভাবের ছিলেন, চঞ্চলতা সেভাবে ছিল না আপনার ভেতরে? এটা অবশ্যই ঠিক, কারণ হচ্ছে যে আমি আসলে ন্যাচারালি এরকম একটু ইন্ট্রোভার্ট বলা যায়। বাট আমি আসলে এরকম না যে বুঝি না, কেউ যদি আমাকে মনে করে যে কম বোঝে, বোকায়, ওকে একটু বিভিন্নভাবে চাপায় দেওয়া যায় অনেক কিছু, এটা বন্ধুরাও করতো। এখনো আমি ইনফ্যাক্ট আমার প্রফেশনাল জায়গায় এটা অনেক, মানে এটার সম্মুখীন শিকার হতে হয় আমাকে। আচ্ছা, তো এখন আমি বিষয়টা কিন্তু বুঝি না যে এরকম না। আমার মধ্যে সবচেয়ে বড় একটা বিষয়, আমি যেটা আমার এই দীর্ঘ জীবন বলবো যে আমি এই সময় যেই বয়সে এসে পৌঁছেছি, এর মধ্যে আমি আসলে যেইটা উপলব্ধি আমার সেলফ রিয়েলাইজেশন যদি বলি আর কি, তো সেই ক্ষেত্রে সৃষ্টিকর্তা আমাকে একটা চমৎকার জিনিস আমাকে উপহার দিচ্ছে, সেটা হচ্ছে আমি অবজারভেশন পাওয়ারটা আমার বেশ ভালো কাজ করে। জি। আমি মানুষকে খুব দ্রুত বুঝে ফেলি, বুঝতে পারি। আমি মানে এক্সপ্লোর করি না, বা আমি মানুষকে বুঝতে দিই না যে আমি আসলে তোমাকে রিড করে ফেলছি। তো আমরা সবসময় যেটা দেখি যে যারা অভিনয় শিল্পী কিংবা যারা নির্মাতা, পরিচালক, তাদের এই অবজারভেশন পাওয়ারটা ভালো থাকে বলে তারা হয়তো অভিনয় আসেন কিংবা পরিচালনায় আসেন। আপনার কখনো সেই দুই পেশায় যাবার ইচ্ছে হয়নি? অভিনয় অভিনয় কিংবা আপনি পরিচালক হিসেবে কাজ করা? না, এটা আমার কাছে মনে হয় খুব টাফ পরিচালনাটা। আর অভিনয় তো আসলে অভিনয় তো দেখেই বড় হয়েছে, আর করবো কি, প্রতিনিয়ত দেখছি। তো এখন যেটা হচ্ছে যে অভিনয়ে যে অভিনেতা বা অভিনেত্রীরা অভিনয়টা করেন, সেটাকে সুন্দর করে দেখানোর জন্য কিন্তু আমি, একটা মানুষ লাগে না যে একটা মানুষ সুন্দর করে এটা দেখাবে, হ্যাঁ, পৃথিবীর সব প্রান্তের মানুষ যেন দেখতে পায়, এই মানুষটা তো একজন লাগবে, সেটার দায়িত্ব আমি নিলাম আর কি। নিশ্চয়ই, এবং এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটু আগে আপনি যখন বলছিলেন যে আমাদের চারপাশে আসলে অনেক মানুষ ঘুরে বেড়ায়, এবং আপনার দেখলে মনে হয় যে পরবর্তীতে চিত্রায়ন করতে যেয়ে মনে হয়েছে যে এই মানুষগুলোকে তো, এই চরিত্রগুলোকে তো আমি হ্যাঁ, চিনি। যে আমার খুব চেনা লাগতেছে যে আমি এই একদম। চরিত্রটা আমি দেখছি ছোটবেলায়। এবং অনেক ধরনের ক্যারেক্টারই আসলে আমাদের চারপাশে ঘুরে বেড়ায়, যেটা হয়তো আমরা সাধারণ মানুষরা অনেক সময় দেখি না। আপনারা সাহায্য করেন তাদেরকে হয়তো পর্দায় ফুটিয়ে তুলতে খুব সুন্দরভাবে আমাদের সামনে। একটু খাপছাড়া হয়ে যাচ্ছে হয়তো আমাদের গল্প। একটু যদি ছোটবেলার কথায় আবারও ফিরে যায়, আপনি বলছিলেন যে সিনেমা প্রেমী ছিলেন ছোটবেলা থেকে। তো তখন ওই সময় আপনি কোন ক্লাসে কথা বলছেন, বা কোন ক্লাস থেকে আপনার আসলে সিনেমার সঙ্গে পরিচয় হওয়া শুরু হলো? এটা আসলে খুব ছোটবেলা থেকে আমার টিভির প্রতি এক ধরনের ছিল, মানে ছোটবেলা তো সিনেমা হলে যাওয়ার সুযোগ হতো না, টেলিভিশনের, যেহেতু আমরা একটু শহর কেন্দ্রিক মানুষ, তো টিভির অ্যাক্সেসটা আমাদের ছিল। তখন ওসব সাদা কালো দেখতাম, অনেক পরে এসে রঙিন মানে রঙিন ছবি দেখার সুযোগ হয়েছে। তো এখন ওইভাবে বলতে গেলে আসলে আমি ক্লাস 7-8 যখন আমি স্টুডেন্ট ছিলাম, ওই সময়ের কথা বলবো যে ওই সময় থেকে আমার সিনেমার প্রতি অত্যন্ত ঝোঁক ছিল, যে আসলে অনেক কিউরিয়াস ছিলাম আর কি, যে কিভাবে করে জিনিসটা। কার সিনেমা কিংবা কোন কোন অভিনয় শিল্পীর সিনেমা দেখতে ভালো লাগতো? না, যে কোনো ভালো সিনেমা আমার ভালো লাগতো, তবে আমি ওই স্বর্ণযুগটাই বলবো তখন কোন কোন সিনেমা দেখার সুযোগ হয়েছে? সালমান শাহর যুগটাই বলবো, তখন আমি স্টুডেন্ট। আচ্ছা, তো ওই সময়টা মানে খুব এনজয় করতাম, এবং খুবই কিউরিয়াস ছিলাম যে কিভাবে সম্ভব সবকিছু। কোন বিষয়টা টানতো খুব বেশি আপনাকে? সিনেমার কোন দিকটা খুব বেশি টানতো আপনাকে? আমার গল্প, অলওয়েজ স্টোরি আমাকেই, আমি আসলে অনেক বেশি প্রায়োরিটি দিতাম হচ্ছে গল্প। এই গল্পটা মনে হচ্ছে যে এটা আমি নিজে
ওই চরিত্রের শুধু ইনভলভ হয়ে যাচ্ছি। আচ্ছা, সিনেমার গল্পগুলো আসলে আপনার জীবনের গল্পকে কিভাবে প্রভাবিত করে সামনে এগিয়ে নিয়ে গিয়েছে সেটি আমরা অবশ্যই ধারাবাহিকভাবে শুনবো। তবে তার আগে আপনার সম্পর্কে আমরা যেসব তথ্য জানি একটু জানিয়ে আসি দর্শকদের, তারপর আবার গল্পে ফিরবো। দর্শক, আজকে আমাদের মাঝে আছেন চিত্রগ্রাহক খায়ের খন্দকার, যিনি অল্প সময়ে নিজের কর্মদক্ষতায় চিত্রগ্রাহক হিসেবে অনেক সুনাম অর্জন করেছেন। 2000 সালের মাঝামাঝি সময়ে তার সহকারী হিসেবে কাজে শুরু হয়েছিল। এরপর 2005 সালে এককভাবে চিত্রগ্রহণের সুযোগ পান। তারপরও আঙ্গুললতা নন্দকে ভালোবাসে, ফেরার পথ নেই, থাকে না কোনো কালে, তারপর পারুলের দিন, স্মিতা ও সাদা জামা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, জিয়ানি বাইবট, এরকম আরও অনেক উল্লেখযোগ্য নাটক রয়েছে তার। বিজ্ঞাপন চিত্রের জন্য কাজ করেছেন তিনি। প্রধান চিত্রগ্রাহক হিসেবে তার প্রথম চলচ্চিত্র মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত প্রজাপতি। এরপর একে একে কাজ করেছেন তারকাটা, চোরাবালি, মুক্তি প্রতীক্ষিত ছায়াছবি, আকাশ কত দূরে, ভয়ঙ্কর সুন্দর এবং আজকে মুক্তিপ্রাপ্ত বিশ্ব সুন্দরী চলচ্চিত্রে। আর একটু জানিয়ে রাখি যে প্রজাপতি চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও মনোনয়ন পেয়েছিলেন। আমরা এসব সম্পর্কে অবশ্যই শুনবো, তবে আবার ছোটবেলার প্রসঙ্গে ফিরে যাই, একটু গ্রাম, প্রকৃতি এসব নিয়ে শুনি। আমরা জেনেছি যে রেল লাইন, ট্রেন এসবের সাথে আপনার খুব এটা যোগসূত্র হচ্ছে যে রয়েছে। নরসিংদী শহরের ঠিক মাঝামাঝি একটা রেল লাইন, রেলপথ, ঢাকা টু চিটাগাং সিলেট, এই রুটে রেগুলার যাতায়াত করতো। তো আমি স্কুলে যখন, আমার যে স্কুল ছিল ওই স্কুলেও যেতেও রেল লাইন পড়তো, আবার কলেজে যেতেও রেল লাইন পড়তো। তো সুতরাং রেল লাইনের সাথে সংযুক্ত রয়েছে ছোটোবেলা থেকে। তো তখন দাঁড়ায় ট্রেন যখন যাইতো দাঁড়ায় থাকতাম এবং শুনতাম যে এই অদ্ভুত রকমের শব্দের একটা মানে উৎপত্তি তৈরি হইতো এবং আস্তে করে এটা বিলীন হয়ে যাচ্ছে অনেক দূরে। তার সাথে ভিজুয়ালটা আসলে অনেক পরে বুঝতে পারছি যে, কিন্তু দেখতে পারতাম যে এটা রেল লাইন এই মুহূর্তের মধ্যে এসে একটা বিকট শব্দ তৈরি করতো এবং ও অনেক ধুলাবালি উড়াই দিত এবং মুহূর্তের মধ্যে অনেক দূরে সরে যেত। তো মানুষের জীবনটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি এরকমই। হ্যাঁ, মানুষ আস্তে 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 একটা সময় মানুষ অনেক বড় হয়, তারপর আস্তে আস্তে মানুষ অনেক দূরে সরে যায়, কিন্তু আসলে থেকে যায় কি মানুষের থেকে যায় আসলে কর্ম। তো আমরা আসলে কেন ওই জায়গাটায় ফোকাস করি না? আমরা আসলে ফোকাস করি হচ্ছে অনেক দিকে, বিচ্ছিন্নভাবে অনেক কিছু নিয়ে পড়ে থাকি আমরা। তো এই জায়গাটায় আমরা একটু ভাবাইতো যে আমি আসলে ফোকাসটা করবো কোথায়, মানে আমি নিজেকে কোথায় আসলে এক্সিস্ট করি, এটা আগে আমাকে কোথায় দেখতে চান নিজেকে, সেটা মোটামুটি তাহলে তো বেশ কম বয়সে ভাবনাটা শুরু করেছিলেন যে কোথায় নিজেকে দেখতে চান এটা নিয়ে। ঠিক আমি আজকে এই জায়গায় দেখতে চাই এটা আমি ছোটবেলায় ভাবি নাই। কি ভেবেছিলেন তো ছোটবেলায়? আমি ছোটবেলায় বিচ্ছিন্ন হবে অনেক কিছু ভাবতাম, পাইলট হবো একসময় ভাবতাম যে বিদেশে যে অনেক নাম কমাবো, এরকম মনে হইতো অনেক কিছু। একসময় মনে হতো যে ডাক্তারদের অনেক সম্মান, এটাও মনে হইতো। কিন্তু আমার সবচেয়ে বড় যে বিষয়টা ছিল, আমি আমাদের যেহেতু ফ্যামিলি একটা বড় ব্যাপার থাকে, মানুষের বেড়ে ওঠা, মানুষের ভবিষ্যতের কোন দিকে যাবে তার সেই ক্ষেত্রে আসলে আমি আমার ভাবনাগুলো ফ্ল্যাকচুয়েট করতো। সেটা তো আমাদের সবারই করে আসলে, আমরা এক এক সময় এক একটা হতে চেয়েছি ছোটবেলায়। কিন্তু এই যে চিত্রগ্রাহক হবেন এই ইচ্ছাটি আসলে কবে থেকে দেখেছিলেন? এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতো যে এই ছবি কিভাবে হয় এটা দেখার। সেই স্কুল লাইফে ধরেন তখন তো অত বেশি অ্যাক্সেস ছিল না, ইন্টারনেট ছিল না, হ্যাঁ, বা আমিও তো ফিল্মের সাথে কোনোভাবেই ইনভলভ ছিলাম না, বা আমার রিলেটিভ একজন ছিলেন দুঃসম্পর্কে অনেক দূরে, উনি অনেক সিনিয়র, অনেকে ভয় পাইতাম, অনেক কোনো কিছু জিজ্ঞেস করার সাহস পেতাম না। তো তারপরে ওই সময় থেকেই বলে যে স্কুল লাইফে আমি টেলিভিশন যখন দেখতাম তো ভাবতাম যে কীভাবে ছবিগুলো কিভাবে আসতেছে, তারপরে কিভাবে আবার সরে যাচ্ছে, হ্যাঁ, বা এর এই যে মানুষজনকে একসময় কাঁদাইতেছে, মানুষজনকে একসময় হাসাইতেছে, মানুষ অনেক আনন্দিত হচ্ছে, ফিল করতেছে, এটা কীভাবে ঘটে মিউজিকের মাধ্যমে ঘটে, হ্যাঁ, ভিজুয়ালের মাধ্যমে ঘটে। এই জিনিসগুলো নিয়ে আমার অনেক বেশি কিউরিওসিটি ছিল যে কীভাবে করে যদি দেখতে পারতাম। তো তারপরে একবার স্কুল লাইফে আমার এক কাজিনের সাথে ঢাকায় আসলাম বেড়াইতে। তো ঢাকায় কিছুদিন ছিলাম, তো একদিন হঠাৎ করে দেখি গুলশানে রাস্তায় শুটিং হচ্ছে। আচ্ছা, তো শুটিং হচ্ছে এরকম, তখন তো উত্তেজিত, কিসের খাওয়া দাওয়া, কিসের ঘোরাঘুরি সব ফেলাইতে আমি ওখানে চলে গেলাম। এবং আমার মনে আছে যে ওই সময় হৃদয় রায়না নামে একটা সিনেমা শুটিং হচ্ছে। রিয়াজ ছিলেন আর আয়না নামে একটা মেয়ে ছিলেন, নায়িকা ছিলেন। ওনাকে খুব বেশি চিনতাম না, কিন্তু রিয়াজকে চিনতাম, ওনার বেশি ইয়ে ছিল। তো যাই হোক, ওই সময় খুব কাছ থেকে দেখা আর কি। তো শুটিং দেখে তো আর বোঝা যায় না যে অ্যাকচুয়ালি কীভাবে জিনিসটা ঘটে, কিন্তু খুব কিউরিয়াস ছিলাম এবং মনে হতো যে হ্যাঁ, এটা তো খুব ইন্টারেস্টিং,
এরকম। আপনার জীবনে গল্প শুনছিলাম, চিত্রগ্রাহক হয়ে উঠবার একদম শুরুর গল্পটা। শুরু গল্পটা হচ্ছে যে আমার বাবা মারা যে খুব আর্লি এজ, যখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে যাবো ঠিক আছে তার আগে আগে। তো আমি যেহেতু ফ্যামিলিতে একা, আর আমি ছোটবেলা থেকে আমি একটু ভীতু স্বভাবের ছিলাম, মানে একটু বেশি মানুষের সাথে মিশতাম না, ভয় লাগতো, এক ধরনের ভয় লাগতো আর কি। তো আমি খুব একা একা থাকতাম। তো দূরে কোথাও তেমন যাওয়া হয় না আমার, মানে আমার বাসার বাইরে বা এলাকার বাইরে। তো বাবা মারা যাওয়ার পরে যেটা হয়েছে যে আমি খুব কঠিন বাস্তবতার মধ্যে পড়ে গেলাম। তো আমাকে বাধ্য হয়ে তখন আসলে জীবন সার্ভাইভ করার ব্যাপারটা আমার উপর চলে আসলো, আর ফ্যামিলির রেসপন্সিবিলিটি। তখন আমার খুব সিনিয়র একজন কাজিন, উনি বিটিভিতে এডিটর হিসেবে কাজ করতেন, এবং ওই সময়ে বেশ ভালো এবং সুনাম ছিল ওনাদের, এক নামে চিনতেন সবাই, মোশাররফ হোসেন স্বপন, আপনারা নিশ্চয়ই জি জি, নাম শুনেছি। তো উনি হচ্ছেন আমার কাজিন। তো ওনার হাত ধরে আমার আসলে অ্যাকচুয়ালি আসা এই সেক্টরে। তো এখানে এসে তো মনে করেন যে আমি মানে খুবই সারপ্রাইজ যে আমি আসলে যেটা মনে মনে ভাবতেছিলাম যে ওইটাই তো সেই জায়গা আসলে। প্রথমে একটু আতঙ্কিত ছিলাম যে আমি আসলে কি পারবো কিনা, হ্যাঁ। অনেক টেনশন কাজ করতো, অনেক রাত ঘুমায়ও নাই যে আসলে আমি পারবো এই জিনিস, এই সেক্টরে কিন্তু এখানেই হঠাৎ করে নিশ্চয়ই আসে না, তার আগে কি ক্যামেরার সঙ্গে কোনোভাবে পরিচয় ঘটেছিল বা ক্যামেরা নিয়ে কাজ করা হয়েছে কখনো? আমি স্টুডেন্ট আর কি, তার মানে এসএসসি পরীক্ষার আগে বা ইন্টারমিডিয়েট ওই সময়টাতে যেটা হচ্ছে যে স্টিল ক্যামেরা নিয়ে স্টিল ফটোগ্রাফি করতাম। ফটোগ্রাফি বলতে যে প্রফেশনাল ফটোগ্রাফার ছিলাম না, কিন্তু ওই আমাদের কয়েক বন্ধু মিলে একটা ক্যামেরা কিনলাম। তখন তো এই ডিজিটাল ছিল না, তখন তো নেগেটিভ হচ্ছে রিলে হচ্ছে ছবি ওঠে। তো এটা একটু এক্সপেন্সিভ ছিল, আর স্টুডেন্ট লাইফ, খুব বেশি অর্থনৈতিক সাপোর্ট তো ছিল না। তো সবাই মিলে হচ্ছে ওই একটা করে রিল কিনতাম আর ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়তাম আমরা। তো তখন এরকম অনেক ভুল ছবি উঠাইছি, অনেক এলোমেলো ছিল। তো এটা কাজটা যত বেশি করতে থাকলাম, ইনভলভ হইলাম, তখন মনে হয় যে সুন্দর তো জিনিসটা, হ্যাঁ, এবং মনে হচ্ছে হ্যাঁ ছবি তো আসলে এইভাবেই হয়। তো এইভাবে লেগেছিলাম অনেকদিন। তারপরে আমাদের নরসিংদীতে খুব নাম করা একটা স্টুডিও ছিল, ওই স্টুডিওর একজন ফটোগ্রাফার ছিলেন খুব সিনিয়র, ওনার সাথে আমি প্রায় মিশতাম, কথা বলতাম, অনেক কিছু জিজ্ঞেস করতাম, উনি একটু বিরক্ত হইতো আবার বলতো। তো এক সময় মনে হচ্ছে যে না, এটা তো খুব ইন্টারেস্টিং ব্যাপার। তারপর বিনোদন জগতে প্রথম কিভাবে পা রাখলেন? তো তারপরে যেটা হচ্ছে যে আমার একজন কাজিন ছিলেন খুব সিনিয়র, উনি একজন সিনিয়র এডিটর, ওনার নাম হচ্ছে মোশাররফ হোসেন স্বপন। জি। ওনারা বেশ ভালো কাজ করতেন, ওই সময় ওনাদের বেশ সুনাম ছিল, ওনার মাধ্যমে আমি আসলে ইন্ডাস্ট্রিতে আমার আসা। আচ্ছা। তো এসে আসলে আমি খুব বড় বড় মানুষজনকে পাইছি, খুব কাছ থেকে দেখছি, যাদের টেলিভিশনে দেখতাম, সিনেমা দেখতাম। তো তারপরে মনে হচ্ছে যে হ্যাঁ জায়গাটা তো বেশ ভালো, এবং আমি আসলে এই রুটটাই তো খুঁজতেছি। তো খুব টেনশন লাগতো অনেক, কিন্তু তারপরে মনে হচ্ছে সবাই পারে, আমি পারবো না কেন। তো তারপরে সবার সাথে মিশা, খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে অনেক। টেলিভিশন দিয়ে আপনার তাহলে প্রথম এই জগতে যাত্রা শুরু, এই হ্যাঁ। অঙ্গনে যাত্রা শুরু। সেটা কি টেলিভিশন নাটক? টেলিভিশন নাটক, একেবারে টিভি ড্রামার ইন্ডাস্ট্রি যারা কোর মানুষজন ছিলেন, এদের সাথে আমার কাজ করার সুযোগ ছিল আর কি। জি। অ্যাসিস্ট করেছেন কি কাউকে, নাকি একদম শুরুতেই আপনার উপর গুরু দায়িত্ব চাপিয়ে দেওয়া হলো যে না এইবার তোমাকে এটা করতে হবে? খুব কঠিন কাজ, কিন্তু অতটা সহজ না। নিশ্চয়ই, আজকের যুগে যারা একটা মোবাইলে ক্যামেরা নিয়ে, মোবাইলে একটা বিল্ট ইন ক্যামেরা থেকে যেটার ফিচার খুব সুন্দর, ও ভাবতেছে যা খুশি এটা করে ফেলতেছে, এটা কিন্তু ফিউচারের জন্য খুব খারাপ। তো এই সুযোগটা তো আমাদের সময় ছিল না। হ্যাঁ, আর এটা কিন্তু প্রফেশনাল কাজের জন্য এটা রাইট ওয়ে না অ্যাকচুয়ালি। তো এটা নিয়ে অনেক গবেষণা করতে হয়, পড়াশোনা করতে হয়, এটা নিয়ে ভাবতে হয়, সিনিয়রদের কাজ দেখতে হয়, পৃথিবীতে কি হচ্ছে এই মুহূর্তে এটা জানতে হয়। আচ্ছা, তো আপনার প্রায় 20 বছর হয়েছে এই চিত্রগ্রাহক হিসেবে যদি আমি বলি। হ্যাঁ, মানে চিত্রগ্রাহক বলতে আমি এই সেক্টরে 20 বছর, এবার আমি অনেক দীর্ঘদিন এসিস্ট্যান্সি করছি, আমি অনেক সিনিয়র মানুষের সাথে কাজ করার সুযোগ হয়েছে, আমি প্রায় 5.5 বছর অ্যাসিস্ট করে আমার আসলে মনে হচ্ছে যে আমি এখন
কাজ করতে পারবো। পারবো। এবং আমি কিছু নাটকের নাম বলছিলাম দর্শকদের, এবং প্রত্যেকটি নাটকই আমার খুব প্রিয়, যেমন মেজবাহ রহমান সুমনের তারপর আঙ্গুললতা নন্দকে ভালোবাসে, কিংবা ফেরার পথ নেই, থাকে না কোনো কালে, কিংবা এরকম আরো কয়েকটা মোস্তফা সরোয়ার ফারুকের এমন দৃষ্টি কোথাও খুঁজে পাবে না কোথাও। তো এই কাজগুলোতে আপনি অনেক জনপ্রিয় অভিনয় শিল্পী কিংবা ভালো নির্মাতাদের সাথে কাজ করেছেন, অভিজ্ঞতা কেমন ছিল আসলে? যেমন আমি আঙ্গুললতা নিয়ে যদি বলি, সেটি হচ্ছে গিয়ে একদম দৌলতদিয়াতেই বোধহয় শুটিং হয়েছিল। এটা তো একটা বিরাট ব্যাপার যে এত গুণী মানুষজনের সাথে কাজ করার সুযোগ পাওয়া। ওনারা সবাই মানে প্রত্যেকের জায়গা থেকে খুবই ভালো কাজ করেন, এবং প্রত্যেকের একটা আলাদা সিগনেচার আছে কাজের মধ্যে, তাদের ভাবনাটার মধ্যে। তো আমার সৌভাগ্য যে আমি খুব কম সময়ে, ক্যারিয়ারের কম সময়ের কথা যদি বলি, যে ক্যারিয়ারের খুব কম সময়ে এবং খুব কম বয়সে এত দ্রুত আমি ওনাদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। এটা বিরাট একটা কাজের স্কোপ বলা যায়। কাজ করতে যেয়ে আসলে আমার যেটা মনে হয়েছে যে, আপনি খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা কাজের গল্প এবং চরিত্রায়ন এবং ভাবনা কিন্তু আলাদা, তার সাথে ভিজুয়ালটা কিন্তু আলাদা। আপনি খেয়াল করে দেখবেন, আপনি সমসাময়িক কাজের জায়গা থেকে যদি দেখেন, এখনকার 10টা কাজ দেখেন আর ওই 5টা কাজ দেখেন, তাহলে একটু বুঝতে পারবেন যে আসলে ভাবনার জগৎটা আসলে কিভাবে তৈরি হয়েছে কাজের জায়গা থেকে। এটা কিন্তু ছোটবেলার থেকে আমি ফিল করছি যে, আমি ছোটবেলা মনে হয়েছে যে হ্যাঁ, এই যে নদী, এই নৌকার মাঝির যে চরিত্র, ও যেভাবে ওর জীবনযাপন করে, ওর কর্মটা সারাদিন যেভাবে পার করে সকাল থেকে রাত পর্যন্ত, একজন জেলে বা একজন যদি রাজাকারের কথা বলি, অনেক আবারও পিছনের কথা বলতে হয় যে আমি তখন ক্লাস 9-এ পড়ি, আমাদের স্কুলে একটা কম্পিটিশন হইলো মুক্তিযুদ্ধ নিয়ে। কেমন সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের একটা বই আমাদেরকে দেওয়া হলো, সব ক্লাসের সব স্টুডেন্টদেরকে। এই বইটা পড়ার পরে 1 মাস পরে একটা এক্সাম হবে, এবং সেটার উপর একটা ছোট্ট একটা সার্টিফিকেট দেওয়া হবে, একটা এক্সাম হবে, সেটার উপর একটা সার্টিফিকেট দেওয়া হবে। তো আমি ওখানে সেকেন্ড হয়েছিলাম ওই এক্সামটাতে। তখন আমি মানে আমি অলওয়েজ ট্রাই করি, আমি এর জন্যই একটু ব্যাকডেটেড, এখনো ব্যাকডেটেডই আছি। আই এম ট্রাইং মাইসেলফ। ওকে, তারপরে তখনই আমি আসলে ওই মুক্তিযুদ্ধ আসলে বোঝার যে ব্যাপার, এটা সিনেমা তো একটা বড় ব্যাপার, ছোটবেলা থেকে মুক্তিযুদ্ধের প্রচুর সিনেমা দেখা হয়েছে টিভিতে। আর সেকেন্ড হচ্ছে যে আমি ওই বইটা আমাকে খুব আমি অনেক বেশি মেন্টালি ইনভলভ হয়েছি যে আসলে মুক্তিযুদ্ধের সময় কি ঘটছে। আমি ধরে নিলাম যে ওই সব কিছু ওই বইতে নাই, কিন্তু কিছু ঘটনা অবশ্যই ছিল যেগুলো আসলে অ্যাকচুয়ালি ওই সময়ের ঘটনা। ওই বইটার প্রতিফলনটা আমি প্রতি মুহূর্তে নিজের মধ্যে অনুভব করি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি। হ্যাঁ, তো এই কাজটার মধ্যে মুক্তিযুদ্ধ নাই, কিন্তু মুক্তিযুদ্ধের সময়ের গল্প আছে, তার পরবর্তী সময়ের গল্প আছে। তো যে কারণে এটাও একটু আলাদাভাবে পোর্ট্রেট করার চেষ্টা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আসলে যেই চরিত্রটার গল্প একজন ডিরেক্টর আমাকে বলে, যে গল্পটা নিয়ে কথা বলে, একজন ডিরেক্টর তো প্রথমে গল্প নিয়ে কথা বলে যে আমার গল্পটা এইরকম, তো আমিও শুনতে যে গল্প কেমন, গল্পটা শুনতে চাই। তখন আসলে মনে হয়েছে যে হ্যাঁ, এই ক্যারেক্টার তো আমি দেখছি, একজন লজিক মাস্টারের ক্যারেক্টার আমি দেখা, আমার বাড়িতে লজিক মাস্টার ছিল, আমার ছোটো স্কুলে যখন পড়তাম। একজন ডাকপিয়নের চরিত্র আমার খুব কাছ থেকে থাকে, শিক্ষকের চরিত্র। তো এই বিষয়গুলো আমাকে খুব বেশি নাড়া দিত, যেটা আমি অলওয়েজ আমার দেখা, আমার জীবনের যে এক্সপেরিয়েন্স, ওইটাকে আমি অলওয়েজ পোর্ট্রেট করার চেষ্টা করতাম। আর যেটি আপনি দেখেননি সেটি যখন গল্পতে আসে, সেটি আসলে কিভাবে আপনি ফুটিয়ে তোলেন? এটা তো একটা ইমাজিনারি ব্যাপার, যে আমি আসলে ওইটাকে আমি আমার মনোজগতের মধ্যে সেখানে দিয়ে নিশ্চয়ই আপনি যে অনেক ফিল্ম দেখেছেন ছোটবেলা থেকে, সেগুলো নিশ্চয়ই কাজে লাগে। হ্যাঁ, অবশ্যই। আমি এই মুহূর্তের কাজও দেখি, যে আমার আশপাশে কি হচ্ছে, আমার পাশের দেশে কি হচ্ছে, সারা পৃথিবীতে কোন ছবিটা এই মুহূর্তে অনেক বেশি মানুষকে নাড়া দিতে পারছে, মানুষজন পছন্দ করছে। তারপর নাটকের পরে আপনি বিজ্ঞাপন চিত্র কাজ করেছেন অনেক। নাটকে অনেক দিন কাজ করেছে আমার, দীর্ঘ 10 বছর, মানে 2010 পর্যন্ত, আমি 10 বছর বলবো না, 2010 পর্যন্ত আমি ছিলাম টেলিভিশন। তো তারপর ছেড়ে দিলেন কেন? ছেড়ে দিলাম বলার একদমই ঠিক না, কারণ আমি আসলে এখনো কাজ করি, হয়তো খুব কম, ইরেগুলার, এটা বিশেষ ইয়া থাকলে বেছে বেছে বলা ঠিক না। এটা আসলে বিশেষ কোনো গল্প বিশেষ আছে না, যে এই কাজটা একটু প্রায়োরিটি বা ভ্যালুটা অন্যরকম, এইটাকে একটু চিন্তায় রেখে আর কি। আর আমার যেটা সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে, যে আমি টেলিভিশন নাটক করতে যে ডিরেক্টর যেভাবে তার চাওয়াটা থাকে আমার কাছে, তো সেইটার প্রতিফলন ঘটাতে যে
আমি দেখলাম যে প্রতি মুহূর্তে অর্থনৈতিক সংকট পড়তে হচ্ছে। তো এইটা করে করে তো আমি আসলে কাজের আমরা সাথে সবাই লুজার compromise হচ্ছি, করা কিন্তু হচ্ছে। কাজটাও নষ্ট হচ্ছে দিন দিন। তো আমি আসলে যেটা আমি লালন করি বা আমি আমার মধ্যে তাড়নাটা কাজ করে অ্যাজ এ সিনেমাটোগ্রাফার হিসাবে, যে তাড়নাটা আমার কাজ করে, সেইটা করতে হলে আমাকে আসলে একটু আরো বড় জায়গায় যাইতে হবে, আরো যেখানে একটু বড়ভাবে কাজ করা যায়, বড় অ্যারেঞ্জমেন্টে কাজ করা যায়, ওই জায়গাটায় আসলে আমি যাইতে চাই, আমি আর নিজেকে দেখতে চাই। সেই কারণে আমি আসলে চেষ্টা করলাম যে ওকে মানে নিজেকে ড্রাইভ করা যায় কীভাবে। তো আমি তখন চিন্তা করলাম যে ওকে নাটকটা করে আসলে অন্য কিছু করা সম্ভব না। তাহলে নাটকটা তো অনেকদিন করলাম, টেলিভিশন নাটকের সাথে দীর্ঘদিন কাজ করছি, এমনও মানে টিভি চ্যানেল আছে যারা এই বছরের 10টা টিভি বেস্ট নাটক এরা লিস্ট করছে, যে এই 10টা নাটক বেস্ট নাটক, তার মধ্যে এগুলো 7টা নাটকে আমার করা। কিন্তু মানে চ্যানেল থেকে কোনো ধরনের আমাকে মানে আমি বললাম যে কোনো অনার বা অ্যাটলিস্ট যে একটা হাই হ্যালো করা, এরকম আমি কোনো রেসপন্স পাইনি। তো আমার মনে হচ্ছে আমি কার জন্য কাজ করবো আসলে, একটা সম্মান। Right. হ্যাঁ, আমি কাজ মানে অনেকদিন কাজ করছি, আমি আসলে বুঝে গেছি যে আমার আসলে এটা আমাকে বেশি কিছু দিবে না। এটা আসলে একটু কঠিন কথা যদিও। তো আমি নিজেকে খুঁজতে চেষ্টা করলাম। আচ্ছা, তখন আমি আসলে কোথায় খুঁজে পেয়েছেন নিজেকে পরে? খুঁজে এখনো পাই নাই, খুঁজে যাচ্ছেন এখন। ট্রাইং মাইসেলফ। Right. আমরা আসলে সারা জীবনই তো নিজেকে খুঁজতে বোধহয় সময় ব্যয় করে ফেলি, তাও হয়তো খুঁজে পাওয়া যায় না। তো এমন কি কখনো হয়েছে যে ডিরেক্টর যেভাবে একটা ক্যারেক্টারকে পোর্ট্রে করতে চাচ্ছেন, সেই জায়গা থেকে আপনি যেভাবে পোর্ট্রে করতে চাচ্ছেন, সেই দুটো জায়গার সংঘর্ষ হচ্ছে? কাজ করতে গেলে তো একটু কনফ্লিক্ট তৈরি হবেই, কারণ দুটো মানুষের চিন্তা দুই রকম। ডিরেক্টর আসলে একরকম ভাবে ভাবেন, সিনেমাটোগ্রাফার আরেকজন ভাবে ভাবতেই পারেন। জি। কিন্তু আমি চেষ্টা করি যে একজন ডিরেক্টর যেহেতু একটা গল্প বা চরিত্র নিয়ে অনেক দিন ধরে এটা লালন করেন, আমি আসলে ডিরেক্টরকে বোঝার চেষ্টা করি আগে, যে কারণে কনফ্লিক্টটা হওয়ার সুযোগ আমি দেই না আর কি ইনফ্যাক্ট। আর আমার কাজ দেখলেই বুঝতে পারবেন যে আমি 2012 সালে চোরাবালি করলাম। হ্যাঁ, 2012 মানে কিন্তু অনেক দিন, অনেক আগে কথা। হ্যাঁ। তো 12 সালের কাজের যে প্যাটার্ন জি 2020-এ এসে বিশ্বসুন্দরী প্যাটার্ন কিন্তু মানে ম্যাসিভ চেঞ্জ। জি। সেটা তো খুবই স্বাভাবিক হ্যাঁ, হওয়াটা। তা এই কারণে আমি বলতেছি আমি আসলে সুযোগটা তখন দেই তো না, আমি 35 বোঝার এর চেষ্টা করি। একটু যদি শুনতে চাই, বা আপনি কিভাবে দেখেছেন পরিবর্তনটাকে? যদি সিনেমার কথা বলি তাহলে হচ্ছে যে যেহেতু আমি টেকনিক্যাল মানুষ, আমি আসলে জি। টেকনিক্যাল বিষয়টাই অনেক বেশি আগে বলবো আর কি। টেকনিক্যালি যেটা হচ্ছে যে সিনেমাটা একটা সময় সিনেমা ছিল হচ্ছে ফিল্ম কেন্দ্রিক। ফিল্ম মানে হচ্ছে যে নেগেটিভ ফিল্ম, হ্যাঁ, 35 মিলিমিটার ফরম্যাটে শ্যুট হইতো। তো এখন ডিজিটালে শ্যুট হচ্ছে, ডিজিটাল ফরম্যাটে চলে আসছে। তো এইখানে টেকনিক্যালি একটা ম্যাসিভ চেঞ্জ আসছে, সারা ওয়ার্ল্ডেই তাই। জি। তো সেই জায়গা থেকে আসলে আমার কাজ করতে অসুবিধা হচ্ছে না, এই কারণে যে আমি যখনই বুঝে গেছি যে ফিল্মটা এখন রান করবে না সামনে, তখনই আমি আসলে নিজেকে একটু ডেভেলপমেন্টের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা মধ্যে ছিলাম। আর কাজ করতে যে পরিবর্তনটা আসলে মনস্তাত্ত্বিক আসলে অ্যাকচুয়ালি, মানে প্রত্যেকের চিন্তাধারা চেঞ্জ হয়ে গেছে, সমসাময়িক গল্প ভাবনা, মানুষের যে একটা অস্থিরতা মানুষের মধ্যে আছে, আমাদের যারা ফিল্মের মানুষ, অন্যের মতো করে করার যে চেষ্টা, এটা কিন্তু এই সময়ে খুব বেশি হয়েছে, যে আরেকজনের মতো করে করার চেষ্টা। আমার ফিল্মটাকে আমি আমার মতো করতে চাই, এটা খুব কম পাওয়া গেছে। সবাই খালি অন্যের মতো এরকম করতে চাই, এরকম করব, এরকম হলে ভালো হয়। এই চেষ্টাটা বেশি কাদের মধ্যে দেখা যায়, মানে কোন এইটা তো সিনেমার সঙ্গে অবশ্যই। সংশ্লিষ্ট কোন মানুষগুলোর সাথে বেশি দেখা যায়? এইটা মানে যারা সিনেমাটা বানান তাদের ক্ষেত্রেই, নাকি যারা হ্যাঁ, portray যারা করতে আসলে চান তাদের ক্ষেত্রে? নির্মাতা শ্রেণীর মানুষ, জি, তাদের মধ্যে অনেক বেশি ফ্ল্যাকচুয়েট করে এই জিনিসগুলো। নিজস্বতা খুব কম, আবার নাই যে তাও বলবো না, অনেকেরই আছে, যেমন কিছু ছবির আবার খুব নিজস্বতা আছে। আচ্ছা, আমরা নাম গুরু গম্ভীর আলাপ বলছি। থেকে একটু নির্দিষ্টভাবে শুনি আপনার একদম সিনেমার শুরুর গল্পটা। আপনি প্রথম ছবি করেন প্রজাপতি, যেটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পরবর্তীতে আপনার মনোনয়ন আসে। তো সিনেমাতে যুক্ত হওয়ার সময়টার কথা শুনি। সিনেমাতে আসার আগে এমনিতে চাইলেই চলে আসা যায় এরকম না, যে ট্রেনের ট্রেন থেকে নেমে আরেক ট্রেনে উঠলাম, এসি কামরায় উঠলাম, এরকম না। বিষয়টা যেহেতু পুরোটাই টেকনিক্যাল ইস্যু, আর
সমস্ত কিছু বুঝে ওঠার ব্যাপার আছে। তো টেলিভিশন থেকে তৈরি হয় একটা মানুষ হুট করে আসলে চলচ্চিত্রে পারবে না নিজেকে খাপ খাওয়াইতে। তো সেই কারণে আমাকে আসলে একটা লম্বা সময়, জীবনের একটা মূল্যবান সময়, আমি ওই সময়টাতেই ফিল্মের পিছনে ইনভলভ ছিলাম। ফিল্মটা বোঝার জন্য ফিল্মের মানুষের কাছাকাছি ছিলাম। ফিল্ম নিয়ে অনেক পড়াশোনা করতাম। ফিল্ম নিয়ে পড়াশোনা বলতে আমাদের তো আসলে ইন্টারনেট বেস সব কিছু, ততদিনে ইন্টারনেট অ্যাক্সেস অনেক বেশি চলে আসছে আমাদের হাতের কাছে। আর সিনিয়র যারা ফিল্মের মানুষজন ছিলেন ওনাদের সাথে অনেক বেশি বিষয় শেয়ার করা, কথা বলা, অনেক কিছু জানার চেষ্টা। আর সেকেন্ড হচ্ছে যে আমি আসলে অনেক বেশি ওয়ার্ল্ড ওয়াইড যারা বেস্ট কাজ করতেন, টেকনিক্যাল বা ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার, এডিটর বা বিহাইন্ড দ্য ক্যামেরা যারা কাজ করতেন, ওনাদের অনেক বেশি কাজ দেখা বা ওনাদের কথা বা ইন্টারভিউতে ওনাদের যে এক্সপ্লেইন করার যে ব্যাপার, ওনাদের কাজ নিয়ে যে অ্যানালাইসিস, এগুলো দেখে দেখে বোঝার চেষ্টা করতাম আর যে আসলে কোনটা কীভাবে ডিল করতে হবে। তো আর নিজের কাজ দেখতাম, নিজের ভুল ত্রুটিগুলো খোঁজার চেষ্টা করতাম। আমাদের এখানে যারা বেস্ট সিনেমাটোগ্রাফার ওই সময় বেস্ট কাজ করতেন, অনেকেই এখনও বেশ দাপটের সহিত কাজ করতেছেন, ওনাদের কাজ দেখতাম, ওনারা কীভাবে করেন, ওনাদের সাথে কিছু বিষয় নিয়ে কথা বলতাম। তো ওনারা খুব সাপোর্টিভ ছিল, অনেক পজিটিভলি অনেক কিছু বলতো। তো এইভাবে আসলে মানে সেলফ এডুকেশন বলা যায়, মানে আমার ক্ষেত্রে আর কি, যে আমি আসলে এইভাবে নিজেকেই ডেভেলপ করছি। কোনো ধরনের ইনস্টিটিউশনাল এডুকেশন কি নেওয়া হয়েছে পরবর্তীতে? চেষ্টা ছিল অনেক, এখনও আছে। আমি স্টিল এখনও চেষ্টায় আছি যে কোনো একাডেমিক পড়াশোনার দিকে নিজেকে একটু ইনভলভ করা যায় কিনা। তো এখন ওই সময়টাতে তো আসলে খুব বেশি অ্যাক্সেস ছিল না। আর আমি যে বলছিলাম যে আমি খুব সাধারণ ফ্যামিলি থেকে বের হয়ে আসা একটা ছেলে, মফস্বলের ছেলে, আমি তো আসলে অনেক কিছু থেকেই আমি একটু দূরে ছিলাম। তো যে কারণে ওই সময়টাতে আর হয়ে ওঠে নাই পড়াশোনাটা করার। আর আমাদের এখানে আমি কাজ করতে এসে যেটা বুঝলাম যে আমাদের এখানে যে ধরনের একাডেমিক ইনস্টিটিউট গুটি কয়েক ছিল, ওটা আসলে আমার মনে হয় ওই বিষয়গুলো আমি উতরাই আসছি অনেক আগেই। মানে কাজের ক্ষেত্রে আসলে কতখানি কাজে লাগে, এফেক্টিভ কিছু হবে না। আমি যারা ওখানকার যারা ওই সময় যারা স্টুডেন্ট ছিলেন তাদের সাথে অনেক কথা বলছি। কথা বলে আমি যেটা আমার যেটা হয়েছে, মানে আমি যেটা বুঝলাম যে এটা আসলে আমাকে খুব বেশি ভ্যালুয়েট করবে না। তার চেয়ে অনেক কনফিডেন্স জায়গায় আমার এই মুহূর্তে পজিশন আছে। আপনার সিনেমার গল্পগুলো শুনি, যে প্রজাপতি দিয়ে শুরু হয়েছিল এবং আপনার এখন পর্যন্ত যতগুলো ছবি করেছেন সবগুলো কোনো না কোনো বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। তার মানে হচ্ছে কি ছবিগুলো হচ্ছে মানসম্পন্ন। প্রজাপতি পরে চোরাবালি, যেটির সাথে মাছরাঙা টেলিভিশন সম্প্রচার সহযোগী হিসেবে ছিল, এবং আজকে মুক্তি পাওয়া বিশ্ব সুন্দরী, সেটির সাথে মাছরাঙা টেলিভিশন রয়েছে। আমরা একটু বিশ্ব সুন্দরী প্রসঙ্গে অবশ্যই আসবো, তবে তার আগে ছবির ট্রেলারটা একটু দর্শকদের দেখে আসি। হ্যাঁ, নিশ্চয়ই। দর্শক চলুন বিশ্ব সুন্দরী চলচ্চিত্রের ট্রেলার দেখে। তোমার কাছে প্রেম মানে কি? বিদায় নিয়ে চলে যাওয়ার সময় একটুখানি ফিরে তাকানো। ফোন করছিল আম্মু, তোমার খোঁজ নিল। কোন আন্টি? কি করছো? স্বাধীন সাহেব কোথায়? তোমার ছেলেটা একটা মহা বিটকেল। আকাশের রং, সাগরের জল হয়ে যায়নি। এক্সকিউজ মি, হ্যালো। দিন ক্লান্তিহীন চল উড়ে যাই হয়ে গান। আমার বয়স মাত্র 28। কাম অন, এটাই বিয়ে করার পারফেক্ট টাইম। এই ভুল করিস না। না না, এই ভুল কর। রাতের সব তারা আছে দিনের গভীরে, বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে? হাই, তোর বাপের ঠিক আছে? তোমার কোনো টেনশন করতে হবে না। কি বলছিলি আবার বল। দেখতে সুন্দর এমন মেয়ে আমি বিয়ে করব না।
তোমার কাছে কিছু প্রশ্ন আছে। আমি আমার আব্বুকে কথা দিয়েছি, আব্বুর পছন্দে বিয়ে করব। শোনেন, এক একটা ভুল এক একটা পথ খুলে দেয়। তুমি আমার মেয়েকে চেনো না। যারা সবকিছু সহজে ভুলে যায় তারাই জীবনে সব থেকে বেশি সুখী হয়। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ভালোবাসা ভুল নয় শোভা, তবে ভুল মানুষকে ভালোবাসা ভুল। বাহ, এটি নিয়ে অবশ্যই আপনার কাছ থেকে শুনবো, তবে তার আগে আমি একটু আমার কো-হোস্ট নন্দিতার কাছে আসি। বিশ্বসুন্দরী চলচ্চিত্রে নন্দিতারও গান রয়েছে, যে গানটি দর্শক সিনেমা হলে গিয়ে দেখবে। আজকে রাঙা সকালের যারা দর্শক তাদের জন্য নন্দিতার মুখ থেকে সেই গানটি শুনতে চাই, সবাই প্রথমবার গানটি শুনবে। আমার মনে হয় যে ট্রেলারে কিংবা আমি যে গানটি গেয়েছি, গানটি এখনো প্রকাশ পায়নি, এর পেছনে একটা কারণ আছে। কারণ নিশ্চয়ই নির্মাতা চাননি যে গানটি কেউ আগেই শুনে ফেলুক, তো কারণ সেই জায়গাটা আমার গানটির মনে হয় ভেতরে রাখা হচ্ছে কি গল্প আছে, সেই গল্পটি এখনো দেখাতে চান না, তবে গানটি আমরা একটু শুনে নন্দিতা। এই গানটা আসলে গেয়েছি আমি আর পিন্টুদা, আমরা দুজন মিলে, এবং পিন্টু ঘোষ, পিন্টুদার কম্পোজিশন পুরোটাই। আমি অল্প করে গাইছি যেটুকু আমার অংশ। এই যে এখন আমার ভেতর কি তোলপাড়, কি তোলপাড়, দু চোখ জুড়ে ব্যথার শ্রাবণ, ভিজে একাকার, ভিজে একাকার। এরপরের অংশটা পিন্টুদার গাওয়া, সো আমি আজকে মিস করছি পিন্টুদাকে, এবং এই গানটা লিখেছেন কবির বকুল। জি। So, এই thanks to the গানটির whole জন্য team. হলো, এই গানটি এখন যারা প্রথমবার শুনে মুগ্ধ হয়েছেন, সেই গানটি শোনার জন্য হলো দর্শকদের সিনেমা হলে গিয়ে দেখা উচিত। কি বলো? নিশ্চয়ই নিশ্চয়ই। খায়ের ভাইয়ের কাছে আবারও আসে। বিশ্বসুন্দরী মুক্তি পাচ্ছে আজকে সব সিনেমা হলে, তো বিশ্বসুন্দরী চলচ্চিত্র নিয়ে আপনার কাছ থেকে একটু শুনি, দর্শক কেন হলে গিয়ে দেখবে? দর্শক আসলে কেন দেখবে এটা আসলে স্পেসিফিকলি বলা একটু কঠিন আমার জন্য। এটা নির্মাতা আসলে তার বিষয়টা এক্সপ্লেন করতে পারবেন। মানে আপনি তো আমার অ্যাজ এ সিনেমাটোগ্রাফার হিসেবে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই ছবিটা গল্প হচ্ছে একটু ইমোশনাল এবং ফ্যামিলি কেন্দ্রিক গল্প, একটা লাভ স্টোরি। এটা বিশ্বসুন্দরী মানে কিন্তু সুন্দরী প্রতিযোগিতা না, মানে বিষয়টা প্রথমে ইমপ্রেশনটা এরকম তৈরি হয় যে হ্যাঁ, যে অনেক বিউটিফুল লেডিদের অনেক কন্টেন্ট, বিউটি প্রেজেন্ট যেটাকে বলা হয়, এরকম কন্টেস্ট কিছু না। তো এটা আসলে একটা লাভ স্টোরি বলা যায়, লাভ স্টোরি, একটা ফ্যামিলি ড্রামা গল্প। এই গল্পটা আসলে মা ছেলের একটা ক্রাইসিসের গল্প, হ্যাঁ, এবং একটা ছেলে এবং একটা মেয়ের যে প্রেম ভালোবাসা, এগুলো নিয়ে একটা গল্প। আমি আসলে খুব বেশি গল্প নিয়ে কথা বলতে চাই না, তবে ছবিটা অনেক বেশি আরাম দেবে দর্শককে, এই অর্থে যদি বলি আর কি। দর্শক দেখে একদম অনেক আরাম পাবে, দর্শক কোনো কারণে ডিস্টার্ব হয় আমি এটা মনে করি না। এই ছবিটার গল্পের সাথে, চরিত্রের সাথে, লোকেশন এত সুন্দর প্রত্যেকটা জায়গায়, তার সাথে ক্যামেরার যে কম্বিনেশনটা কিছু জায়গায় অদ্ভুত সুন্দর, যেটা আসলে আমি আসলে খুব ইমপ্রেস হয়ে যায় আর কি সামটাইমস। গল্প নিয়ে শুনছিলাম আমরা, যেহেতু আজকে আমাদের সাথেই আছেন এই সিনেমার যিনি গল্পকার, তো তুমি গানটা তো শুনে নিলে আমার কাছ থেকে, তোমার কাছ থেকে একটু না গল্পটা শুনতে চাই না, তোমার কাছে যদি আমি এই একই প্রশ্ন জিজ্ঞাসা করি যে কেন আসলে দর্শক হলে গিয়ে দেখবে বিশ্বসুন্দরী? দর্শক হলে গিয়ে দেখবে কারণ আমরা সবসময় সবাই বলি যে সিনেমা হল বাঁচিয়ে রাখতে হবে। তো এই বছর আমরা সবাই জানি যে বৈশ্বিক মহামারী করোনার প্রকোপ এখনো আছে, তবে যেহেতু সবকিছু খুলে গিয়েছে তো সিনেমা হলকেও তো বাঁচিয়ে রাখতে হবে। তো সিনেমা হলকে বাঁচিয়ে রাখার জন্য এরকম একটা বড় বাজেটের ছবিটা আসলে আনাটা খুব জরুরি। দর্শকরা হলে গিয়ে দেখবে কারণ একটা সুন্দর গল্প পাবে, যেখানে মানব প্রেম রয়েছে, যেখানে দেশ প্রেম রয়েছে। আমরা কি আশা করতেই পারি যে গল্পে আসলে এমন ব্যতিক্রম কিছু রয়েছে যেখানে দেখে আমরা আসলে নতুন করে মুগ্ধ হব? বাংলা সিনেমায় এরকম গল্প দেখা যায়নি বলে আমাদের মতামত। বাহ, আমরা তাহলে অপেক্ষায় থাকলাম, কারণ কিছুক্ষণের মধ্যেই আসলে মুক্তি পাবে বিশ্বসুন্দরী। আমরা কিন্তু অপেক্ষায় রয়েছে দেখার জন্য। দর্শক, কক্সবাজারে যেতে ভালো লাগে, আপনার বান্দরবানে যেতে ভালো লাগে, হিল ট্র্যাক্স এরিয়াতে, এবং এসব জায়গাতেই বিশ্বসুন্দরী ছবি শুটিং করেছেন আপনি। একটু শুটিং এর অভিজ্ঞতা শুনি।
অনেক সময় শুনেছি যে ঝড় বৃষ্টি এসবের মধ্য দিয়ে যেতে হয়েছে। শুটিংয়ের অভিজ্ঞতা সবসময় একটু কঠিন, খুব খারাপ। খারাপ এই অর্থে যে অনেক স্ট্রাগল করতে হয়, কারণ দর্শক আসলে পর্দায় যা দেখে এটা যতটা আরামদায়ক এবং যতটা এনজয় করে মানুষ, এটা অন টাইমে ক্যাপচার করা বা তুলে আনা, এটা কিন্তু অনেক কঠিন, অনেক বেশি চ্যালেঞ্জিং। আমাদের শুটিং সময়ের যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে আমরা ওই সময়টাতে বৃষ্টি ছিল প্রচণ্ড, হ্যাঁ, বৃষ্টি থেমে থেমে বৃষ্টি হতো। তো কক্সবাজারে বা বান্দরবনের যেহেতু আমাদের ম্যাক্সিমাম শুটিংটা হয়েছে ওই দিকটায়, একটা বড় অংশ, ম্যাক্সিমাম বলবো না যে বড় অংশ সিনেমার, তো সেই সময়ের বৃষ্টিটা আমাদেরকে অনেক বেশি ঝামেলার মধ্যে ফেলছে। আর আমরা মানে প্রচণ্ড সমুদ্রের যেই কি বলে এটাকে, সমুদ্রের ঢেউ। না, সমুদ্রের মধ্যে যে জোয়ার ভাটার যে সমুদ্রের যে জোয়ার ভাটার যে বিষয়টা থাকে, আমরা আসলে এই সমস্যার মধ্যে পড়ছি যে একটা সিকোয়েন্স শ্যুট করতেছি, যে ওইটা শ্যুট করার, যত একটা সিকোয়েন্স করতে তো অনেকটা সময় লাগে, 2-3 ঘন্টাও লেগে যায় অনেক সময়। তো একটা সিকোয়েন্স শ্যুট করার মাঝামাঝি পর্যায়ে এসে জোয়ারের পানি এসে একদম ওই জায়গাটা ডুবাই দিল, হ্যাঁ, এর মধ্যে আবার হুট করে বৃষ্টি নামলো, একটু পরে আবার সান উঠে সব কিছু বারণ করে দিল। তো এই যে মানে আনকন্ট্রোলেবল সিচুয়েশন, হ্যাঁ, এইগুলাকে মানে ট্যাকেল দিয়ে খুব টেকনিক্যালি জিনিসটাকে তুলে আনা হয়েছে। আমি আশা করি যে দর্শক খুব এনজয় করবে প্রত্যেকটা সিচুয়েশন। তো আপনি কিছুক্ষণ আগে স্ট্রাগলের কথা বলছিলেন, এই স্ট্রাগলের বাইরে বিশ্বসুন্দরী না শুধু, আপনার সামগ্রিক গত 1 দশকের চলচ্চিত্রের ক্যারিয়ারে যদি বলি, স্ট্রাগলের আরো অনেক বিষয় তো থাকে। যেমন অনেকেই বলেন যে তারকাদের দেরি কিংবা তারকাদের বিভিন্ন ট্যান্ট্রামের কারণে আসলে অনেক সময় ছবি লম্বা হয় এবং সেটির দায়ভার আসলে চিত্রগ্রাহকদের ওপরে সেই পড়ে। তা আপনার কি এরকম কখনো সেরকম কিছু মুখোমুখি হতে হয়েছে? এরকম আসলে এটা প্রতিনিয়তই এটা নিয়ে কথা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে। তো অ্যাকচুয়ালি আমি তো সম্মুখীন সবসময় হচ্ছি, বা আমার মতো সবাই। এইখানে আসলে অনেক ভুল বোঝাবুঝির ব্যাপার আছে, বা বোঝার ভুল আছে, কি বলবো, যে অ্যাকচুয়ালি আমরা কেউ ফাইন্ড আউট করি না যে প্রবলেমটা কোথায় বা ল্যাকিংটা কোথায়, কার লেক আসলে, এটা নিয়ে আমরা কেউ সিরিয়াসলি চিন্তা করি না। যে কারণে আমাদের এখানে অনেক বড় বাজেটের সিনেমা অনেক লুজার হয়, হ্যাঁ, অর্থের অপচয়টা ঘটে, সময়ের অপচয়টা ঘটে। তো আর্টিস্টের ক্ষেত্রে হ্যাঁ, কখনো কখনো তো এরকম হয়, এটা তো আসলে অজানা নাই, সবাই তো এটার ভুক্তভোগী। তো আর্টিস্টরা বিভিন্ন কারণে হয়তো বা অন টাইমে আসে না বা আসতে পারে না। এখন একটা মানুষ যখন আগের দিন রাত পর্যন্ত শুটিং করে, হ্যাঁ, তার পরের দিন যখন তার আবার কল টাইম থাকে যখন সেটে পৌঁছানো, তো এইটা কিন্তু ম্যানেজমেন্টের দায়িত্ব যে এই যে আর্টিস্টরা আমার অন সেটে এসে অন টাইমে এসে পৌঁছাবে, তার আগের দিনের সিচুয়েশনটা কী ছিল, বা ওর আসলে মেন্টাল কন্ডিশন কী, ও প্রপার রেস্ট পাইছে কি না। কারণ ওকে তো আসলে স্ক্রিনে আসলে পারফর্মটা করতে হয়, হ্যাঁ। ক্যামেরার পিছনে মানুষজন কিন্তু মানে নিয়ে কেউ কনসার্ন না, কিন্তু ওটা হওয়ার কথা না, ওটা দরকারও নাই। কিন্তু যারা অন স্ক্রিনে কাজ করবে এদের বিষয়ে একটু সিরিয়াস হওয়া উচিত, হ্যাঁ। মানে তারা কিন্তু আমাদের সম্পদ, হ্যাঁ। এন্টারটেইনমেন্ট বিজনেসের ক্ষেত্রে যদি আমরা বলি, তারা কিন্তু আমাদের আর্টিস্টরা কিন্তু আমাদের সম্পদ। তো এদেরকে টিকে রাখা বা এদেরকে কমফোর্ট দেওয়াটা খুব জরুরি। আবার আর্টিস্টদেরকে কিন্তু একটু জিনিসটা নিয়ে সিরিয়াস হওয়া, যে এখানে একটা বড় ধরনের ইনভেস্ট কাজ করে, অনেকগুলো মানুষের ইনভলভমেন্ট থাকে, এফোর্ট থাকে, এই বিষয়টা বোঝার ব্যাপার আছে, সিরিয়াসলি জিনিসটা নেওয়ার বিষয় আছে। এই ক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় যে দুই দিকেরই হয়তো আংশিকভাবে পেশাদারিত্বের ঘাটতি রয়েছে? হ্যাঁ, সেটা অবশ্যই আছে। এখন এটা নিয়ে হয়তোবা মানে এই বিষয়টা নিয়ে কেউ হয়তোবা অনেক ধরনের মানে করতে পারে, এক্সপ্লেইন করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এই বিষয়টা সিরিয়াস হইতে হবে। পাশের দেশেই যেই ডেভেলপমেন্টটা আমরা দেখতেছি আজকে সব ক্ষেত্রে, এটা কিন্তু এমনি হয় না, কিন্তু প্রত্যেকটা মানুষের তার নিজস্ব জায়গা থেকে সাপোর্ট, হ্যাঁ, মানুষ বোঝার ব্যাপার। আচ্ছা, এই যে এত সমস্যা কিংবা পেশাদারিত্বের কিছু কিছু জায়গায় অভাব রয়েছে, তো একজন কেউ যদি আপনার মতো একদম ছোটবেলা থেকে সে সিনেমা দেখতে ভালোবাসে, ক্যামেরা নিয়ে খেলতে ভালোবাসে, সে যদি চিত্রগ্রহণের পেশায় আসতে চায়, আপনি কি তাকে বলবেন যে আসুন? আপনি উৎসাহিত করবেন? দেখুন, স্ট্রাগল তো আসলে সবার জীবনেই থাকে, হ্যাঁ, যে কোনো সেক্টরেই। আমার যে ফ্রেন্ডটা ব্যাংকার, বা যেই ফ্রেন্ডটা হচ্ছে কেমিস্ট্রিতে পড়াশোনা করে এখন খুব ভালো জব করে, বা আইটিতে ভালো করতেছে, তাদেরও কিন্তু স্ট্রাগল আছে। তো আমি কিন্তু আজকে এত বছর পার করে ফেলছি জাস্ট খালি আমার এক ধরনের আনন্দ, যে এই কাজটা আমাকে আনন্দ দেয়। আমি অনেক সাফার করি, আমি অনেক স্ট্রাগল করি,
সেটা আমি আরও করতে প্রস্তুত আছি, কিন্তু তারপরও আসলে কাজটা করে যে আনন্দ, এই আনন্দটা আমি নিতে চাই। তো যে কারণে আমি সবসময় মানুষকে, নতুনদেরকে মানে খুব উৎসাহ দেই যে হ্যাঁ তুমি এটা করতে পারো, যদি তুমি এটা মনে করো যে তোমাকে দিয়ে হবে বা তুমি করতে চাও, চেষ্টাটা করে যেতে হবে তোমাকে। কিন্তু ইন্ডাস্ট্রিতে মানে মিডিয়া ইন্ডাস্ট্রিতে, ফিল্ম এবং টেলিভিশন আমরা যাই বলি, এই ক্ষেত্রে আসলে শর্টকাট কোনো ওয়ে নাই। জি, এবং কাজের ক্ষেত্রে প্রতিনিয়ত এগিয়ে যাবার জন্য তো আসলে সবাইকে নিজের জায়গা থেকে ঋদ্ধ করতে হয়। যেমন নন্দিতা গানের জন্য রেওয়াজ করে, সেরকম আপনিও আমি জানি যে আপনি নিয়মিত বই পড়েন, আপনার বই পড়ার একটি নেশা রয়েছে। হ্যাঁ, এটা ছোটবেলা থেকে আমার একটা অভ্যাস। এটা আমি একটা সময় যে এটা যে বিশাল কাজে দিছে এটা আমি ফিল করছি। কারণ হচ্ছে আমি মানে পিছনের কথা বলি, সেটা হচ্ছে আমি যখন স্কুলে পড়তাম 4-5 ওই সময় আমার স্পষ্ট মনে আছে। তো এরকম মানে যেখানে আমি কোনো ম্যাগাজিন পাইতাম বা পত্রিকার মধ্যে যে বিনোদন পাতার যে পেজটা থাকে, এরকম কোনো কিছু পাইতাম, বা কোনো সাপ্তাহিক ম্যাগাজিনের মধ্যে যে কিছু ইয়া থাকে, উপন্যাস লেখা থাকে, আমি এটা কালেক্ট করে পকেটে ঢুকে বাসায় যে লুকায় লুকায় পড়তাম। তো তখন থেকে আমার যেটা হয়েছে যে আমি অসংখ্য বই পড়ছি, উপন্যাস কেন্দ্রিক, গল্প কেন্দ্রিক। আমার হয়তো বা বইয়ের নামও মনে নাই, লেখকের নামও মনে নেই, কিন্তু আমি অনেক পড়তাম। ওই পড়াটা আমাকে অনেক বেশি আরাম দিছে, অনেক কাজে দিছে প্রফেশনাল জায়গায়। আমাকে যখন কোনো ডিরেক্টর গল্প বলতো, এরকম গল্প, এরকম চরিত্র, তখন আমার মনে হচ্ছে হ্যাঁ ছোটবেলাতে আমি এরকম পড়ে এসেছি, এরকম ক্যারেক্টার তো আমার জানা। তো যেটা আসলে আমার কাজের ক্ষেত্রে খুব সাহায্য করছে, যে আমি সারাক্ষণ ওই বিষয়টা আমাকে কাজ ইমাজিন করতে আপনার আরো বেশি সুবিধা হ্যাঁ। কল্পনা করতে, একদমই তাই। তো নন্দিতা আরেকটি চলচ্চিত্র গান করেছো, কৌশিক শঙ্কর দাস পরিচালিত পাঞ্চ। হ্যাঁ, শুনবো আজকে? না, সেটা আমরা বোধহয় আরেকদিনের জন্য রেখে দিই। আচ্ছা ঠিক আছে, আরেকদিন শুনবো। তবে সেই চলচ্চিত্রের চিত্রগ্রাহক খায়র খন্দকার, তার কাছে একটু শুনি। আপনি তো এই মুহূর্তেই একটি ছবিতেই কাজ করছেন। হ্যাঁ, ছবিটা আমরা বেশ 8-9 দিন শুটিং করে ফেললাম, এবং একটু এই মুহূর্তের যে অবস্থা, কোভিড সিচুয়েশন, এটার কারণে আমরা একটু সেটা নিয়ে একটু চিন্তিত। এবং এই ছবিটা আপনার আগের সব ছবি থেকে একটু ব্যতিক্রম, একটু অন্য ধরনের ছবির। হ্যাঁ, এটা একটু 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 বলবো থ্রিলার, ক্রাইম বেসড স্টোরি। গল্পটাই বোধহয় একটু বেশ ভিন্ন ধরনের। বলতে চাই না আসলে কিরকম গল্প, সেটা আমরা যখন সিনেমা মুক্তি হবে তখন শুনবো। আপনার কাছে জানতে চাই যে আপনার পছন্দের ধারা কোনটি, মানে কোন ধরনের ছবি করতে আপনি পছন্দ করেন? না অ্যাকচুয়ালি আমি যেহেতু আমি একেবারেই রিসেন্টলি এই বিশ্বসুন্দরী আমার লাস্ট কাজ করা, একটু রোমান্টিক ঘরানার গল্প, আবার একদিকে দেশপ্রেমের গল্প, সেটা অন্যভাবে আসে গল্পের মধ্যে দিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি এটা রোমান্টিক স্টোরি, ইটস এ লাভ স্টোরি বলা যায়। লাভ স্টোরিটা মানে মায়ের সাথে ছেলের যে সম্পর্কের ব্যাপার, এইভাবে গল্পটার মধ্যে দিয়ে আসছে, ফ্যামিলির যে বন্ডিং ব্যাপারটা, যে আমি লাভ স্টোরিটাকেও ডিল করতে পারি। বিষয়টা এরকম না যে আমার ঘরানা আছে, অ্যাকচুয়ালি সিনেমাটার মধ্যে কোনো ঘরানা থাকে না, থাকাও দরকার নেই। তারপর আমি বলবো যে আমি আসলে একটু থ্রিলার টাইপের গল্প বেশি ডিল করে অভ্যস্ত আর কি। আচ্ছা, সে জায়গা থেকে তো পাঞ্চ নিশ্চয়ই আপনার জন্য একটা বেশ কমফোর্টের জায়গায় বলা যায়। আমি খুবই উচ্ছ্বসিত এবং আমি খুবই এনজয় করছি সবকিছু নিয়ে। যদি বলি যে পাঞ্চে যারা কাজ করছেন আর্টিস্ট হিসেবে, তাদের কাছ থেকে কি রকম কাজ পাচ্ছেন আপনি? আপনার এক্সপেকটেশন ওয়াইজ তারা কি পারছে আসলে ঠিকঠাক করতে? হ্যাঁ, মানে আমাদের তো খুব বেশি কাজ করা হয় নাই, অল্প কিছু 7 থেকে 8 দিন শুট করার সুযোগ হয়েছে। তো এখন আর্টিস্টরা আসলে খুবই ভালো। আমি আসলে এতটা বুঝি নাই বা ভাবি নাই যে এতটা সুন্দর করে ইনভলভ হবে ক্যারেক্টারের সাথে। বোঝা যায় যে প্রত্যেকের সিরিয়াসনেসটা ভালো, প্রত্যেকের পারফরমেন্স খুব সুন্দর। আমরা আসলে আপনার কাছ থেকে যেটি বলছিলাম যে 20 বছর ধরে আপনি হয়তো এই সেক্টরের সাথে আছেন, তার আগে থেকেও কাজ করছেন, এবং এই দীর্ঘ পরিক্রমা আপনার কাছ থেকে আমরা সুন্দর সুন্দর নাটক পেয়েছি, বিজ্ঞাপন চিত্র পেয়েছি, এখন পাচ্ছি চলচ্চিত্র। সামনেও নিশ্চয়ই আপনি এভাবে এগিয়ে যাবেন। যেটি আপনি বলছিলেন নিজেকে এখনো খুঁজে পাননি, অবশ্যই একদিন খুঁজে পাবেন আপনি। সেটির জন্য শুভকামনা থাকলো, এবং আজকে আমাদের সকালবেলাটিকে এত সুন্দর করে তুলবার জন্য, এবং আজকে যেহেতু বিশেষ সুন্দরী মুক্তি পাচ্ছে, এই বিশেষ ক্ষণে বিশেষ মানুষকে আমরা পেয়ে আমরাও খুব আনন্দিত। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকেও।